সুপ্রিয় সুধী যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মাত্র, তাদের প্রত্যেককেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। শিলন আবৃত্তি পরিবারের পক্ষ থেকে আমি সজল কুরাইশি। আজকের আয়োজন আমাদের শিলনের শিল্প আড্ডার পঞ্চম আসর, এবং শিরোনাম আমরা রেখেছি অবরুদ্ধ উৎসব। আপনারা জানেন কেন এই শিরোনাম? আমরা করোনা মহামারীর এই লকডাউনে আজকের এই উৎসবটি পালন করেছি, এবং আমরা জানি যে বর্তমান করোনার পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে ভারতীয় স্ট্রেইন বাংলাদেশে ঢুকে পড়েছে। বেশ অনেকগুলো স্ট্রেইনের সন্ধান পাওয়া গিয়েছে, এবং সেইটি একটি ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের কিন্তু অনেকেই এমনটা বলছেন, যদি আমাদের এই মহামারী আকার ধারণ করে সেই ক্ষেত্রে প্রতিদিন 500 থেকে 1000 খানিক লোকের মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে। এমন একটি সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা রয়েছে। এটি যারা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারছেন না তাদের জন্য বিশেষভাবে বলছি যে এই সময়ে সরকার আরো এক ধাপ লকডাউন বাড়িয়েছে। আজকে 16 তারিখ পর্যন্ত যে লকডাউনটি ছিল সেটি আগামী 23 তারিখ পর্যন্ত বাড়িয়েছে, এবং আমরা জানি না এরপরও হয়তোবা আরো বেশ কিছুদিন লকডাউন থাকবে। সরকারকে হয়তোবা বাধ্য হয়ে দিতে হবে। বিশেষ করে বোঝা যাচ্ছে যে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তপক্ষে এটি রাখাটা প্রয়োজন হয়ে পড়বে। যাই হোক, সেটি পরের কথা। আমি আজকে আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আজকে আসলে ঈদের কারণে আমাদের অতিথিরা সকলে খুব সম্ভবত ব্যস্ত। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের বরেণ্য একজন অতিথি, কবি হামিদুল আলম সখা ভাই। সখা ভাই কেমন আছেন? আপনার মাইকটা আনমিউট করেন। জি, আসলে ভালো কতক্ষণ থাকি তো বলা যায়। জি 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 না, সেই আসলে খুবই একটা জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এবং এই বিষয়টি আসলে আমরা যারা স্বাস্থ্য সচেতন রয়েছি তারা নিশ্চয়ই মেইনটেইন করছি এই করোনাকালীন এই সময়টিতে, কারণ নিজেও আক্রান্ত যেন না হই এবং অপরকেও যেন আক্রান্ত না করি সেই বিষয়টি, এটি তো সবসময় আমাদের মাথায় রাখতে হচ্ছে। কিন্তু এরপরও আমরা দেখেছি যে এই যে ঈদে যেভাবে হুড়ুহুড়ি করে বাড়ি যাওয়া এবং পরবর্তী সময় বাড়ি থেকে ফিরে আসার, যেমন আজকেও প্রচন্ড ভিড় সমস্ত জায়গায়, এবং বিশেষ করে দেখা গেছে যে এই গণপরিবহনে করোনা সবচেয়ে বেশি ছড়াচ্ছে। এই এবং জানি না এই যে ঈদের এই সময়টিতে মানে করোনা কি পরিমাণ থাবা বিস্তার করবে এই ঈদের কারণে, এটি এখনো বোঝা যাচ্ছে না। হয়তোবা আগামী কয়েকদিন এই পরিসংখ্যানে চিত্রে বোঝা যাবে যে আসলে এই ঈদের এই হুড়োহুড়ি করে যাওয়া এবং কেনাকাটা, এবং অনেককেই বলা হয়েছে যদিও যে কেনাকাটা এইবার হয়তোবা আমরা কমিয়ে করি, কিন্তু কেউ বাদ রাখিনি কেনাকাটা, এমন একটি অবস্থা হয়েছে। যাই হোক, আমরা সখা ভাই, আপনি একজন মানে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর, সেইটি আপনার এক ধরনের প্রফেশনাল পরিচয়, কিন্তু আজকে কবি, আমরা জানি আপনি লেখালেখির মানুষ এবং মহুয়া নামে একটি পত্রিকা সম্পাদনাও করেন। আপনার কেমন কাটলো ঈদ? ধন্যবাদ সজল কুরাইশি। শিলন কর্তৃক আয়োজিত আজকের আসলে সাহিত্য আড্ডা, প্রথমে আমি বলতে চাই ঈদ তো চলেই গেল, এটা বলা যায় ঈদ পুনর্মিলনী সাহিত্য আড্ডা। তো এখন আজকে এই শুরুতেই আমি প্রথমেই স্মরণ করে নিচ্ছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করে নিচ্ছি আমাদের 1975 সালে জেলখানায় জাতীয় চার নেতা
যারা শাহাদত বরণ করেছিলেন সেই 4 নেতাকে আমি স্মরণ করি, এবং মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন এই দেশকে ছিনিয়ে আনার জন্য পাক হায়নাদার বাহিনীদের কাছ থেকে, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে। এবং আমরা যে 1990 সালে যে স্বৈরাচার পতনের আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমাদের মাঝে যারা হারিয়ে গিয়েছিল, সেলিম দেলোয়ার, রাউফুল বসুনিয়া, নূর হোসেন সহ শত শত আমাদের নেতা কর্মী, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথা শুরু করছি। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি সজল কুরাইশিকে, সে ধারাবাহিকভাবে অনলাইন এই আড্ডার আয়োজন করে থাকে। সেই জন্য আমার মূলত ময়মনসিংহের সন্তান হিসেবে আমার তো 1985 সাল থেকে ময়মনসিংহের সাথে যোগাযোগ আছে, কিন্তু বিচ্ছিন্ন। 85 পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর এখানে যেরকম আনন্দমোহন কলেজ থেকে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আমার রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটি সমাপ্তি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে। সেখানে শিল্প সাহিত্য মেধা সম্পন্ন এবং যাদের সাথে মিশেছি তারা এখন অনেক উঁচু দরের মানুষ হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো উঁচু দরের মানুষ না, আমি সামান্য একজন মানুষ, লেখালেখির সাথে যুক্ত। এটি সম্পাদনা করি মহুয়া নামে একটি পত্রিকা। আমি মহুয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি। আমি লায়নিজম করি, লায়নিজমের রিজন চেয়ারপারসন। আমি বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশন, এটারও সভাপতি, এটা রেজিস্ট্রেশনকৃত। এরপর বাংলাদেশ ব্যাংকে চাকরি শেষ, পিআরএল আছে এখন। 21শে ফেব্রুয়ারি এই বছরেই আমি পিআরএল এ গমন করেছি। পিআরএল এ গমন করার সাথে সাথে আরেকটা প্রাপ্তি হলো, চাকরিরত অবস্থায় যেহেতু রাজনীতি করতে পারতাম না, সামাজিক সাংস্কৃতিক রাজনীতির সাথে জড়িত ছিলাম, এই পিআরএল এ গমন করার সাথে সাথে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছি, সেখানে কাজ করছি। আর অভিনন্দন এটার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সজল। আমি যে প্রশ্নটি তুমি প্রথমে করেছো সেটার দিকে আসছি। আসলে আমরা তো হতাশ হয়ে যাই। গত বছর অর্থাৎ 20 সালের মার্চ মাস থেকে আসলে করোনা ভাইরাস কোভিড-19 আমাদের মাঝে ডেকে বসেছে। আমার মেয়ে খুলনা ইউনিভার্সিটিতে পড়তো, ফাইনাল ইয়ারের পরীক্ষা অনার্সের কথা ছিল, কিন্তু 20-এর 18ই মার্চ চলে আসে। এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে আর যেতে পারেনি, লকডাউনের পর লকডাউন। এরকম আমার মেয়ের মতো কিংবা আমার ছেলের মতো এরকম হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েরা এখন যারা শিক্ষার্থী, তারা দ্বিধান্বিত, লেখাপড়া করবে কি করবে না, পরীক্ষা দেবে কি দেবে না, হবে কি হবে না, এরকম। তা আজকের যে এবারের ঈদটা, এটা সরকারি ভাবে একটি ঘোষণা এসেছিল, সেটা হলো কেউ বাড়ি যাবেন না, যে যার জায়গায় থাকবেন। কারণ করোনার যে দ্বিতীয় ঢেউ, এই দ্বিতীয় ঢেউটা আসলে খুব ভালো না, আমাদেরকে খুব পীড়া দিবে, এরকম একটি অবস্থায় সরকারের তরফ থেকে ঘোষণা এসেছিল। এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যেও বলেছেন আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, আমরা যেন মাস্ক পরি, আমরা যেন বারবার হাত ধুই, আমরা যেন স্বাস্থ্যগত ভাবে সচেতন থাকি। কিন্তু দেখা গেল কি ঈদ উল ফিতরের ঠিক 4-5 দিন আগে থেকেই মানুষজন ঢাকা থেকে তার গ্রামের দিকে যাওয়া শুরু করলো। আমাদের এখানে 2টা ফেরি, একটি হলো মাওয়া ফেরিঘাট, আরেকটি হলো আরিচা কিংবা ওই পাটুরিয়া। এই 2টা ফেরিঘাটে এত লোক, এত মানুষ কিভাবে গেল আমরা তো মিডিয়ার মাধ্যমে দেখেছি। এইভাবে যাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে, আবার এখন বাবার ফিরবে সেভাবে সেটাও কতটুকু যুক্তিসঙ্গত। আসলে আমরা খুব হতাশ হয়ে যাই, আমরা নিজেদের স্বাস্থ্য সচেতন আমরা থাকি কিনা আমরা বুঝি না। একবার ঈদ আমার বাবা মার সাথে না করলে কি হয়, আমার ফ্যামিলির সাথে না করলে কি হয়, তবু আমাদের তো প্রাণের টান,
আমরা বাঙালি, আমরা যেরকম বৈশাখে বৈশাখে আমরা পয়লা বৈশাখে আমরা উন্মাতাল হয়ে যাই, আমরা বৈশাখী মেলায় চলে যাই। এটা করোনার কারণে সবকিছু এখন বন্ধ। আসলে আমাদের বিষয়গুলো হলো বাঙালিরা একটু আবেগপ্রবণ হয়, বাঙালিরা একটু নিজের পরিবারের কাছে থাকতে চায়, আনন্দ উৎসবে মেতে উঠতে চায়। সেক্ষেত্রে আসলে খুবই খারাপ অবস্থায় এই কয়দিন গেছে। এখন ঢাকায় লোকজন ফিরবে। সজল, আমি মতিঝিলে থাকি, মতিঝিলের অফিসগুলোতে আমি জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি করতো কিংবা লেখাপড়া করতো, মতিঝিল পাড়ায় তারা কিন্তু আহ, নিজস্ব ভাবে তাদের অফিস গড়ে তুলেছে, ব্যবসায়ী অফিস। এরকম আমার জানা মতে প্রায় 500 অফিসকে আমি চিনি। সেই অফিসগুলা 20-25 জনের কর্মসংস্থান দিয়ে অফিসগুলা ইনডেন্টিং ফার্ম, এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে এরা। এই করোনা আসার পরে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়াতে ওই প্রতিষ্ঠানের যে 20-25 জন কর্মচারী ছিল তারা কিন্তু এই ঢাকা শহরে আর নাই। তাদের ফ্যামিলি গুলো এখানে ছিল, সব চলে গেছে গ্রামে, কারণ চাকরি নাই, ব্যবসা নাই মানে চাকরি নাই। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ কিন্তু চলছে। বাংলাদেশের যে আজকের যে অবস্থা, অর্থনৈতিক যে কাঠামো, এটা প্রায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা। আমাদের উন্নয়ন কাঠামোগুলো যেগুলা আহ, চলমান ছিল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, আমাদের মেট্রো রেল সহ অনেক বড় বড় কাজগুলো যে ছিল, এগুলোও তো অনেকটা স্থবির হয়ে গেছে। কিছু কিছু আবার কাজ শুরু হয়েছে। তো এখন হলো আহ এভাবেই কিন্তু চলতে হবে, আমাদেরকে স্বাস্থ্য সচেতন ভাবে চলতে হবে। অফিস আদালত খুলছে, অফিস আদালত তো বন্ধ নাই, এবং প্রাইভেটও বন্ধ নাই, সরকারিও বন্ধ নাই, সবাই কিন্তু কাজ করতে হচ্ছে, যেতে হচ্ছে। এখন হলো আমার কথা হলো, এই যোগাযোগ মন্ত্রণালয়ে আমি রেলমন্ত্রী এবং আমাদের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, উনাকে উদ্দেশ্য করে আমি একটি চিঠি লিখেছিলাম। সেটা হলো সবকিছুই তো খোলা, তাহলে আমরা যদি প্রথম দিকে যোগাযোগ ব্যবস্থা যেভাবে করা হয়েছিল, বাসে 50% লোকজনকে তুলে তাদেরকে পরিবহনের ব্যবস্থা করা হতো। এখন যদি এটা করা হয়, এটা কেন করা হচ্ছে না? তাহলে তো ওই যে ফেরিতে যেভাবে মানুষ গাদাগাদি করে উঠছে সেটা হতো না। তাহলে কি সরকারকে আরেকটু সচেতন হতে হবে কিনা, রেল চালু করতে হবে, দূরপাল্লার বাস চালু করতে হবে। আর পাশাপাশি আরেকটি জিনিস আমি বলি, আজকে আমরা যে যাই বলি না কেন, নিম্নবিত্তের কিছু লোকজন আছে, মধ্যবিত্তও আছে, যারা কিন্তু কিছু বলতেও পারতেছে না, করতেও পারতেছে না, এরকম অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। তাদের জন্য কি এরকম, আমি একটা উদাহরণ দেই। একটা বাস সার্ভিসে, বাসে অন্তত ড্রাইভার সহ 3-4 জন লোক থাকে। সেই 3-4 জন লোক কিন্তু একবারে এই 2 বছর যাবৎ বসা, তারা কিন্তু কিছুই করতে পারতেছে না। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে পড়ছে, কেউ জানে না। সরকারি ত্রাণ দিচ্ছে, কিন্তু সবাই কি পাচ্ছে কিংবা কতটুকু পাচ্ছে? এ ব্যাপারে সরকারকে আরো একটু চিন্তা করতে হবে। ইতিমধ্যে কিছুদিন আগে রেশনিং পদ্ধতির কথা আবার আসছে, সেরকম যদি হয়, আইডি কার্ডের মাধ্যমে রেশনিং পদ্ধতি, ওয়ার্ডে ওয়ার্ডে এগুলো যদি করা হয়, তাহলেও হয়তো কিছু সাশ্রয় হবে। কারণ কোভিড-19 এটা কবে যাবে, ইদানিং আবার ভারত থেকে 6 জন ধরা হয়েছে, যাদের ভারতের এটা এক্সট্রা অর্ডিনারি একটা আবার কোভিড আসছে, এটা অন্যরকম, আর রূপ তো ভিন্নতর হয়, এটা অ্যামিবার মতো। মানে সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, নইলে তো হবে না। আসলে আমি যেরকম, আমরা কিন্তু ঘরে বন্দি, আমি অফিসে যাই, অফিস থেকে চলে আসি বাসায়। আমি যে সাংস্কৃতিক অঙ্গনে আমার যে আহ, সবাই বলে আর কি, সখাবাই তো এত ব্যস্ত, তাকে ধরাই যায় না। কখনো টিএসসি তে, কখনো শিল্পকলায়, কখনো বাংলা একাডেমি, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, ইত্যাদি জায়গায় যে আমাদের আড্ডাটা হয়, সেই আড্ডা কিন্তু বন্ধ হয়ে গেছে।
তো এই অবস্থায় আমাদেরকে একটু সচেতন ভাবে চলতে হবে। আমি প্রাথমিকভাবে এই কথাগুলো বললাম, আমরা সবাই যেন সচেতন থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি। কবিতা একটু পরে পড়ি, হ্যাঁ সজল? জি জি জি, অবশ্যই। না, আপনি যে কথাগুলো বলছিলেন জি জি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ কথা। বিশেষ করে এই যে কোভিড-19 সিচুয়েশনের এই যে দ্বিতীয় ধাপ, যেটি এই মুহূর্তে আমরা যে ধাপের মধ্যে রয়েছি, যে ঢেউটি আসতে যাচ্ছে, এবং এই ঢেউটি যদি সত্যিকার অর্থেই চলে আসে, ইতিমধ্যে ভারতীয় স্ট্রেইন ধরা পড়েছে এবং বলা হচ্ছে এই যে ভারতের যে অবস্থাটি, প্রতিদিন 5,000-এর উপর, 5,200-300-র মতো মারা যাচ্ছে। তো মানে এটি একটি ভয়াবহ অবস্থা। হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জায়গা দিতে পারছে না, অক্সিজেনের সাপ্লাই দিয়ে কুল কিনারা পাচ্ছে না। বিগত প্রায় 1-1.5 মাস যাবতই ভারতের এই অবস্থা। মানে শ্মশানে তিল ধারণের জায়গা নেই, শ্মশানের চিতা জ্বলছে অবিরত, এবং তারা কুল কিনারা পাচ্ছে না। এমন শ্মশান ঘাটেও না, শুধু শ্মশান ঘাটে জায়গা হচ্ছে না বলে আশেপাশের জায়গাতে দাহ করা হচ্ছে। কবর গুলোতে, ভারতে আমরা জানি যে প্রচুর মুসলিম রয়েছে, 20 কোটির মতো, আমাদের দেশের থেকেও অনেক বেশি পরিমাণ মুসলিম রয়েছে। সেই যে ভয়াবহ একটি অবস্থা, সেখানে কবর দেওয়ার পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছে না। তো এরকম একটি ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে যদি সেই রকম অবস্থাটি তৈরি হয়ে যায়, তাহলে আমাদেরও আসলে দুইটি প্রায় কাছাকাছি মানে স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে আমরা বেশি উন্নত ভারতের থেকে, তা কিন্তু না। যদিও প্রত্যন্ত অঞ্চলে আমাদের কমিউনিটি ক্লিনিক কিংবা স্বাস্থ্য সেবার অনেক স্ট্রাকচার রয়েছে, আমাদের বেশ স্ট্রাকচারাল ফরম্যাটে অনেকগুলো পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র রয়েছে, অনেকগুলো হেলথ সেন্টার রয়েছে, সাব সেন্টার রয়েছে বিভিন্ন উপজেলায়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো রয়েছে। কিন্তু তারপরও আমাদের মানে জনসংখ্যার অনুপাতে খুবই অপর্যাপ্ত একটা অবস্থা, এবং সেই জায়গায় যদি এরকম মহামারী আকার ধারণ করে, আমাদেরও অবস্থা আসলে খুবই শোচনীয় একটা অবস্থা হয়ে যাবে। এবং সেই জন্যই আসলে ভয়টা বেশি, যে এখনো পর্যন্ত যখন দেখি যে মানুষ এই বিষয়ে কেন জানি খুব নির্বিকার, যে করোনা আমার হবে না, অন্যদের হবে হয়তোবা, আমার হবে না, কিংবা এমন কিছু কথাও রয়েছে যে এইটি ধনীর অসুখ, খুবই লেমেন টাইপ কথাবার্তা, যে এইটা করোনার ভাইরাস তো আর ধনী গরিব ধরে দেখে না। তবে এইটা ঠিক যে আগের গবেষণায় যেটি দেখা গিয়েছে যে খোলামেলা জায়গাতে কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, বদ্ধ ঘরে, বিশেষ করে এসি যুক্ত ঘরগুলোতে কিংবা বদ্ধ ঘরে যেখানে আলো বাতাস চলতে পারে না, সেই জায়গায় বিস্তার করার সম্ভাবনাটা বেশি থাকে। এবং এই যে নতুন স্ট্রেইনটি, যেটি প্রথমে বলা হচ্ছিল আফ্রিকা থেকে এসছে, এরপরে ইংল্যান্ডের একটি স্ট্রেইনের কথা বলা হচ্ছে, এবং নতুন করে এখন ভারতের যে স্ট্রেইন, এগুলোর বলা হচ্ছে যে আগে বলা হতো যে শুধুমাত্র ড্রপলেট, হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেট, যে ক্ষুদ্র ক্ষুদ্র জলের, সেগুলোর মধ্যে করোনা জীবাণুগুলো আসে। কিন্তু এখন এই বলা হচ্ছে যে না, ড্রপলেট নিউক্লিয়াই, একদম এই ড্রপলেট গুলার থেকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র, একদম বায়ু বাতাসে ভেসে থাকতে পারে। আগে ধারণা করা হতো যে না, বাতাসে ওইভাবে এই করোনার জীবাণুটি ভাসে না, কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে বাতাসে ভাসতে পারে। মানে আপনি একটি বদ্ধ ঘরে একজন করোনা আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণ আগে থেকে গেছেন, আপনি 10-15 মিনিট পরে এই ব্যক্তিটি এখন ওইখানে নেই, কিন্তু সেইখানে তারপরও করোনার জীবাণু থেকে যেতে পারে। সে যে শ্বাস প্রশ্বাস ছেড়ে এসেছে সেইটার কারণে থেকে যেতে পারে। তাই এই কারণেই আসলে এত বেশি ভয়াবহ বিপর্যয় হয়ে যেতে পারে আমাদের, কারণ কে বহন করছে জীবাণু। আর এখন টেরও পাওয়া যাচ্ছে না যে আগে যেমন একদম নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পেত, যে জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া, গলা ব্যথা, বোঝা যায় না, শ্বাস কষ্ট, এখন সেটাও বোঝা যায় না। এইটি আরো ভয়াবহ অবস্থা। ভয়াবহ। তো যাই হোক, আমরা
তারপরও করোনা বিষয়টি নিয়ে একটু শুরুতে বললাম, কারণ এইটি একেবারে না বললেই নয়, একদম খুবই বর্তমান একটি পরিস্থিতির ঘটনা। আর আমাদের আরো দুইজন অতিথি যুক্ত হওয়ার কথা, আমি জানি তারা অবশ্য দুইজনই বলেছিলেন যে আমরা তাদের দুইজনেরই ঈদের দাওয়াতের বিষয় রয়েছে বাসায়, এবং সেটি শেষ করে যুক্ত হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আমরা দেখি ওনারা হয়তো বা যুক্ত হবেন, আমরা চালিয়ে দিচ্ছি এই পর্যন্ত। তো আরো একটি পরিস্থিতির কথা এই ফাঁকে বলি সখা ভাই। তার আগে অবশ্য একটু কবিতা শুনে নিই, কারণ এত কথা শোনার থেকে আমার মনে হয় যে অনেক দর্শক শ্রোতা কবিতা শোনার বিষয়ে একটু কবিতা করে তারপর আমরা একটু কথায় আসবো। সখা ভাই, আপনার কাছ থেকে আমি তাহলে কবিতা পড়া শুরু করি। আসলে সজলের কথা কি বলবো, সজল আসলে আমাদের ছোট ভাই। সে আসলে এই যে সাহিত্যকর্ম করে যেভাবে, এটা ময়মনসিংহে আমাদের অনেকেই করে, সজল অনেকটা অগ্রগামী। ঢাকা থেকে আমরা যারা সাহিত্যকর্মী আছি, আমরা যখন আড্ডায় বসি তখন আমি বলি আমাদের এক ছোট ভাই আছে সজল কুরাইশি, সে কিন্তু এসব ব্যাপারে খুব অগ্রগামী এবং ইতিমধ্যে অনেক কিছু করে ফেলেছে। এই জন্য এটা কিন্তু ঢাকার যারা শিল্প সাহিত্য সাথে জড়িত তারা এটা জানে আসলে সজল। এটা তোমার সামনে আমি বাড়িয়ে কিছু বলছি না, স্বাভাবিক কথা এটা। আমি আসলে লেখি, কিন্তু ভালোভাবে লেখা হয় কিনা আমি জানি না। আমি কবিতা, গল্প, প্রবন্ধ সবই রচনা করি। আমি আজকের এই অনুষ্ঠানে প্রথমে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা, সেটা হলো মহুয়ার একটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল, সেই কবিতাটা দিয়ে প্রথমে শুরু করবো, আমার কবিতা দিয়ে। এরপরে অন্যদের কবিতা আছে, এটাও আমি কয়েকটা পাঠ করবো। কবিতার শিরোনাম 18 বুলেট একটি নিষ্প্রাণ দেহ। সিঁড়িতে লুটিয়ে পড়েছিল দেহটি, ছোপ ছোপ রক্তে একাকার, লাল টকটকে রক্ত হয়ে গেছে কালচে। বাংলার মাটি, বাংলার জল ভালোবেসেছিল এই মানুষটিকে। আমরাই শুধু ভালোবাসতে পারিনি, তার দেহে 18টি বুলেট ছিল। জানা যায় ছিল না 18টি মানুষ। দুর্ভাগা দেশ, দুর্ভাগা জাতি, এমন একজন মহামানবের ভাগ্যে ছিল 570 সাবান, কফিনে রিলিফের শাড়ি। হায়রে বাঙালি, হায়রে আমার জন্মভূমি। তবুও অজপাড়া গায়ে মৌলভী শেখ আব্দুল হালিম ওই সেনা অফিসারদের সাথে সাহসী কথোপকথন। বাঙালি জাতি জানতে পারত না এই মহামানবকে নরপিশাচরা কিভাবে হত্যা করেছে। আজ বাঙালি জাতি হয়েছে বোধোদয়, তার 100তম জন্মবার্ষিকী আজ সহস্রাব্দ বর্ষব্যাপী বাঙালি শরীফে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তুমি রবে বাঙালি হৃদয়ে চিরঞ্জীব। ধন্যবাদ। আমার আর কবিতা আমি পাঠ করব না, আমি অন্যদের দু একটা পাঠ করছি, ছোট ছোট। আমাদের সেলিম মাহমুদ, ময়মনসিংহের। আচ্ছা, হ্যাঁ, সেলিম ভাই। সেলিম মাহমুদের একটি ছোট কবিতা। কবিতার শিরোনাম যে গ্রাম চেয়েছি। যে গ্রাম চেয়েছি, লাল গমের চেয়ে তা সরস কিনা। গরমে তাল পাখার বাতাসে বট গাছ ভরা একটি গ্রাম চেয়েছি। জানি না দরখাস্ত মঞ্জুর হয়েছে কিনা। আকাশে বাতাসে প্রেম প্রীতি ভরা, বাগানে বাগানে সুফলা পুষ্পিত একটি গ্রাম চেয়েছি। চাওয়া কি বেশি, প্রেম প্রীতির চেয়ে বেশি? এমন গ্রাম কি আমার জন্মের আগে ছিল? ধন্যবাদ। একটি ছোট কবিতা। আমি করোনা ভাইরাস যখন ছড়িয়ে গেল তখন ছোট একটি কবিতা লিখেছিলাম, সেটি হলো শিরোনাম ফ্যাকাশে পৃথিবী। রঙিন পৃথিবী হলো ফ্যাকাশে, স্তব্ধ হয়েছে সারা বিশ্ব।
অর্থনীতির চাকা নয়তো সচল, ক্রমেই গরিব হচ্ছে নিঃস্ব। এখনো ওরা লুটে নিয়ে যায় কারি কারি ধন, কত লাগে ওদের টাকা, মরণের ভয় নেই, নেই দয়া মায়া, একদিন দেখবে জীবনের সবকিছু ফাঁকা। আমারটা গেল। বাহ, বাহ, আমি খুবই চমৎকার। খুব চমৎকার। আমি আরেকটি কবিতা এই পর্যায়ে একটু বলবো। আচ্ছা, আমরা সবাই জানি বাংলা একাডেমির মহাপরিচালক কবি জি, হাবিবুল্লাহ সিরাজী আমাদের বড় ভাই, বুঝ- তিনি অসুস্থ আছেন, এখনো হাসপাতালে আছেন। জি, জি, প্রতিদিনের খবর আমরা পেয়ে থাকি। এখন সংখ্যা তো কাটেইনি, তার অন্যান্য রোগ আছে। করোনাতেই তিনি হাসপাতালে জি, গিয়েছিলেন ঈদের আগে। তার একটি কবিতা জি, আমি আহ, পাঠ করতে চাচ্ছি। কবিতার শিরোনাম মহা মানুষ, হাবিবুল্লাহ সিরাজী। আমাদের একটি জাতীয় উদ্যান আছে, জাতীয় ফুল, ফল, পাখি ও পশু, এমনকি মাছ অব্দি আছে। আমাদের একটি জাতীয় পতাকা আছে, জাতীয় দিবস, ভাষা ও সঙ্গীত আছে, একজন জাতীয় কবিও আছেন। একদিন ধর্মের পালকিতে চড়ে পূব পশ্চিমের সড়ক ধরে হই রই করতে করতে লুঙ্গি ও পাগড়িতে গিট বেঁধে গেল, ভাষার পালের হাওয়া লাগলো, পদ্মা যমুনা পার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে উত্তরের আশ আর দক্ষিণের শ্বাস এক হতে হতে পোলিও বালির মধ্যে গতরের গন্ধে সীমাহীন হলো। আমাদের একটি দেশ হলো বাংলাদেশ। তারপরও বাঙালি শব্দটি চিত উপর শাপলা দিঘিতে ডুবে ও ভাসে, নেতা তেনা ছেঁড়া ফাটা ধন্যে সমাহীন আমাদের সমুদয় জাতীয় সম্পদের সঙ্গে সেই বাঙালি মহামানুষকে নিয়ে কত সংকট। ধন্যবাদ। সজল, জি, জি, অনেক হ্যাঁ এই ধন্যবাদ। হ্যাঁ, অনেকগুলো কবিতা পড়লাম। এখন আমি জি, আরেকটু মুখবন্ধ দিতে চাই, সেটা হলো এই করোনা সম্পর্কিত। এই করোনায় প্রথম দিকে যখন করোনাটা আসলো, আসার পরে এত রোগী আসলো হাসপাতালে, হাসপাতাল ভরে গেল, ঠাই নাই ঠাই নাই, ছোট দেশে তরি সোনার তরির মতো বলতে হয়। তা হুম, এখন আমি সেদিন একটু পত্রিকায় লিখলাম, বসুন্ধরা কনভেনশন সেন্টার ছিল খুব সুন্দর দুইটা, সেটা হলো হ্যাঁ, 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 পুরীর 300 ফিট রাস্তার পাশেই। তো ওই দুইটা কনভেনশন সেন্টারকে দুইটা হাসপাতাল করা হয়েছে। সেখানে প্রায় দুই অস্থায়ী হাজার হাসপাতাল অস্থায়ী হাসপাতাল 2000 বেড দেওয়া হয়েছিল। সেটা কিছুদিন চলছে। এখন হঠাৎ করে পত্রিকা মাধ্যমে জানতে পেলাম সেই হাসপাতালে কিছুই নেই আর, মানে খালি মাঠের মতো পড়ে আছে না, না, ভিতরে। এরকম, এবং হ্যাঁ, সেখানে স্বাস্থ্য বিভাগ থেকে আহ, এটার দেওয়া হয়েছে, উত্তরটা এরকম দেওয়া হয়েছে, সেখানে লোকজন যাচ্ছিল না, সেখান থেকে বেড গুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন ওই দুইটা কনভেনশন সেন্টারকে অস্থায়ী হাসপাতাল করার জন্য সরকারের তরফ থেকে কিন্তু প্রচুর টাকা দেওয়া হয়েছে, প্রায় 31 কোটি টাকা। হুম, তা এখন হুম, এত টাকা দিয়ে ওটা প্রস্তুত করার পর এখন সেটা এইভাবে নাই হয়ে গেল। তা আমি বলি, আমাদের বাঙালিরা, আমরা বাংলাদেশের মানুষরা একটু ধৈর্যশীল হই না? টাকার পিছনে এত ছুটি, আমার ভাই বন্ধু পরিবার পরিজন কারো কিন্তু নিশ্চয়তা নাই। আমি যে জায়গায় চাকরিটা করি বাংলাদেশ ব্যাংকে, এখানে অনেক আমাদের কলিগরা মারা গেল, আমাদের চোখের সামনে কত বন্ধু বান্ধবরা মারা গেল, এখনো হাসপাতালে অনেকে আছে। তো এদের হৃদয়ের ভিতরে একটু ওই জিনিসটা এখনো আসে না। আহ, সম্পত্তি বড় নয়, আমাদের বেঁচে থাকার জন্য পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে আরেকটা জিনিস বলি, নির্বাচন আসলে দেখা যায়
আমাদের দেশের এনজিও গুলো ঝাঁপিয়ে পড়ে, বিভিন্ন কাজকর্মে ঝাঁপিয়ে পড়ে। আজকে এই যে 2টি বছর কয়টা এনজিও রাস্তায় নেমেছে, কয়টা এনজিও দুস্থদের সেবায় এসেছে? আমরা তো ঢাকা শহরে দেখি না, তেমনটা দেখিই না। এখন এত রাজনৈতিক দল, অনেক কিন্তু নির্বাচনের সময় 84টি রাজনৈতিক দল নমিনেশন চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আহ, এখন কিন্তু তারা মাঠে নাই। 10 জনকে হেল্প করো, তাও করে না। এই যে অবস্থা, এটা মানসিকতা একটু আমাদের পরিবর্তন করা দরকার। কারণ নইলে এই বাংলাদেশ, এই যে বঙ্গবন্ধু সোনার বাংলা, সেটা কিভাবে হবে? আমরা একে অপরের প্রতি যদি সহানুভূতিশীল না হই, তাহলে তো আমরা এই দেশকে সোনার বাংলা করতে পারবো না। এটাই হলো আমার কথা, সজল। ধন্যবাদ। সখা ভাই, আপনি খুবই যথার্থ বলেছেন। আসলে সত্যিকার অর্থেই আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠিত অনেক এনজিওরাই যেমন ভাবে অন্যান্য বিষয়ের তাদের প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে এইখানে আপনি জানেন রোহিঙ্গা রিলেটেড যে ইস্যু, সেই ইস্যুতে অনেকেই কাজ করে যাচ্ছেন। কিন্তু ওই করোনা ইস্যুতে এইটির কোনো প্রজেক্ট আলাদা করে কারোরই তেমন ভাবে তৈরি নেই। যদিও আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বলা যায়, তারা নিজেদের তাগিদে আমরা অনেক কাজ করেছি। আমাদের মানে ময়মনসিংহের কনটেক্সটে বলতে পারি যে আমরা নিজেদের অর্থে বলা যায় বেশ অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি, প্রত্যেকেই যারা যারা করেছেন। কিন্তু এনজিও সংস্থা সমূহের তাদের ওইরকম ভাবে সরাসরি দেখা যায়নি। আসলে যে রাজনৈতিক দলের বিষয়টি বললেন, সেটিও আসলে মানে যতখানি হওয়া উচিত ছিল, আমরা কাদা ছোড়াছড়ি করি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কাউকে কারোর ভালোটাকে ভালো বলি না, মন্দটাকে আরো বাড়িয়ে কিংবা মন্দ না হলেও মন্দটাকে বলার চেষ্টা করি সবসময়। এই ধরনের একটি বাজে স্থূল কাদা ছোড়াছড়ির বিষয় আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে কেমন জানি খুব বেশি করে ঢুকে গিয়েছে। ভালোটাকে সত্যিকার অর্থে ভালো বলতে পারি না। এই চর্চাটির পাশাপাশি আমাদের কাজের মাধ্যমে আসলে প্রমাণ করা দরকার যে না, সত্যিকার অর্থেই এই যে ৭১-এর যুদ্ধটি যেমন জনযুদ্ধ, সেই সময়ের যে ৭.৫ কোটি বাঙালি, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে ইনভলভমেন্ট ছিল। খুবই সামান্য কিছু হয়তোবা বিপরীত আচরণটি করেছে, আলবদর, রাজাকার, আল শামস সেজে, কিন্তু এর বিপরীতে প্রত্যেকটি বাঙালিরই কিন্তু এই অবরুদ্ধ বন্দি দশা থেকে মুক্তির যেমন ইচ্ছা ছিল, স্বাধীনতা পাওয়ার ইচ্ছা ছিল। আজকে এই করোনাকালীন সময়েও কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি মানুষেরই একই অবস্থা। সুতরাং এই যুদ্ধটি, এটিও প্রত্যেকেরই যুদ্ধ, সচেতন প্রত্যেককেই থাকতে হবে। প্রত্যেকেরই মানে প্রত্যেকটি প্রতিষ্ঠান, সংস্থা, প্রত্যেকটি কর্পোরেট হাউস গুলো যেগুলো রয়েছে। এখন আপনি যে প্রসঙ্গটি তুললেন, একটি দেশের অন্যতম সেরা কর্পোরেট প্রতিষ্ঠান, আমি গত কয়েকদিন আগে সার্চ দিয়ে দেখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে মানে কর্পোরেট বাণিজ্যের সবচেয়ে সেরা অবস্থানে রয়েছে কোন কোন গ্রুপগুলো, অর্গানাইজেশন গুলো। তার মধ্যে দেখলাম যে আমার ধারণা ছিল এটি যে বসুন্ধরার কথা বললেন সেটি প্রথম হবে, কিন্তু সেইটিকে দেখা গেল দ্বিতীয়, 2 নম্বরে। 1 নম্বরে চিটাগাং এর একটি কোম্পানির নাম দেখলাম। যাই হোক, এই ধরনের যমুনা গ্রুপ সহ বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে, তাদের যত বড় আকারে এই বিষয়ে এটা হওয়ার কথা, সেইটা আসলে ওই বড় আকারে হয় নাই। বরঞ্চ এইখানে দেখা গেছে সরকারি অর্থায়নে যে হাসপাতাল হলো, সেটি এক ধরনের লুটপাট তন্ত্রের মধ্যে ঢুকে গেছে। সেই ৩১ কোটি টাকা এটা জনগণের টাকা। এইটি কি কেন এইভাবে লুটপাট? করোনাকালীন এই সময়ে এই স্বাস্থ্য বিষয় নিয়ে, স্বাস্থ্য বাণিজ্যের বিভিন্ন বিষয়, অনেকগুলো ঘটনা শুরু থেকে আমরা জানি খুব তোলপাড় করেছে, অনেকগুলো ক্যারেক্টার বেরিয়ে এসেছে। এই সময়েও মানুষ এমনটা করতে পারে, সেটি আসলে খুব হতাশার বিষয়। তারপরেও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসক যারা আছে, তার ফ্রন্ট লাইনার যারা চিকিৎসক,
হ্যাঁ, আমরা দেখেছি ইভেন জনপ্রশাসন, পুলিশ, তাদেরও কিন্তু বেশ অনেক অনেক স্বেচ্ছাশ্রম। উদ্যোগ, উৎসাহ ভালো ছিল, এবং সেবা দেওয়ার মানসিকতাটি যথেষ্ট পরিমাণে ছিল। অন্ততপক্ষে আমার গণ্ডিতে আমরা যাদেরকে পেয়েছি তাদের ক্ষেত্রে সেই রকমটি দেখেছি। কিন্তু তারপরও এই যুদ্ধটি যেহেতু সবার, এবং এই সময়ে যে সময়টায় আমরা রয়েছি, দ্বিতীয় ঢেউটি ব্রাস্ট আউট হওয়ার ঠিক আগের মুহূর্তে, আমি জানি না সত্যিকার অর্থেই সেই অবস্থাটি তৈরি হয়ে যাবে কিনা, যে ভারতের মতো খুবই, মানে আমাদের বাংলাদেশের 3 দিকেই ভারতের সীমান্ত, করোনা এমন কিছু না এই বাউন্ডারি কাঁটাতারের বেড়া দিয়ে আটকিয়ে রাখা যাবে। কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ভারতের থেকে বাংলা ভাষাভাষীর মানুষেরাই হয়তো বা চলে আসছে, কারণ প্রচুর আত্মীয় স্বজন এখানে রয়েছে, মানে বিভিন্ন ভাবে চলে আসতে পারে এইটি, এবং এইটি কার কার মাধ্যমে আসবে এবং কিভাবে ছড়িয়ে যাবে সেটি আসলে কঠোর একটি, বিশেষ করে সীমান্তে এই সময়ে সরকার যদিও তৎপর ছিল, অনেক বেশি করে সেখানে লকডাউনটি দিয়ে রাখতেই হবে, কারণ এই একবার যদি ছড়িয়ে পড়ে তাহলে আর রক্ষে পাওয়ার উপায় নেই। তো সখা ভাই, করোনার পাশাপাশি আপনার আরো একটি বিষয়, ঈদের ঠিক আগে আগে রোজার সময়ে আমাদের বিশেষ করে মুসলিম বিশ্বের অনেক দীর্ঘ সময়ের একটি বিষয়, মধ্যপ্রাচ্যের এই ইসরায়েলের এবং এই যে গাজা, ফিলিস্তিনে যেভাবে তারা আক্রমণ করেছে, এবং যখন পাল্টা হামাস জবাব দিতে যায়, তখন হামাসকে ইঙ্গিত করে কেন হামাস হামলা করলো সেইটি নিয়ে মাথা ব্যথা হয়ে যায় যুক্তরাষ্ট্রের, আমেরিকার, সেইখানে যত মাথা ব্যথা। কিন্তু এইভাবে নির্দয় ভাবে এই প্যালেস্তাইনিদেরকে যেভাবে তারা আক্রমণ করে যাচ্ছে, এইটি অমানবিক একটি বিষয় চালিয়ে যাচ্ছে, কারণ আমরা এটা সকলেই জানি এটা দীর্ঘ সময়ের একটি বিষয়, এবং এই ভূমিটি তে তারা এসেছে, ইসরায়েলিরা, ইহুদিরা অনেককাল আগেই এসেছে, কিন্তু এটি তাদের অধিকৃত একটি জায়গা, মূলত এইটি প্যালেস্তাইনিদেরই ছিল, এবং বিশ্বের বুকে এখন আসলে ফিলিস্তিন নামের রাষ্ট্রের, যদিও জাতিসংঘে এই আপনার সেই সময়ে ইয়াসির আরাফাত, হ্যাঁ, এখনো কিন্তু সেই যে চুক্তি হয়েছিল সেইটির বাস্তবায়নটি এখনো হয়নি। তারা এই যে দীর্ঘ সময় ধরে যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে, এবং এই যে পরিস্থিতিটি, এইটি নিয়ে যদি কিছু বলেন। এটা সজল ভালো একটা মানে বিষয় উপস্থাপন করছো। সেটা হলো আমরা মিডিয়ার মাধ্যমে দেখে আসছিলাম ইসরায়েলরা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংসযজ্ঞে রূপান্তরিত করে, এবং ওখান থেকে বোমা ফেলার পর সেখানে লোকালয়ের ভিত্তিতে বোমাটা পড়ছে, মানুষ মারা যাচ্ছে, মসজিদে বোমা ফেলানো হচ্ছে। এই যে একটা অবস্থা, আসলে মুসলিমকে ধ্বংস করার জন্য, নিধন করার জন্য ইসরায়েলি ইহুদিরা এটা করে থাকে, করছে। আমাদের মনে পড়ে যায় ইয়াসির আরাফাতের কথা। আসলে ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনিদের অনবদ্য নেতৃত্ব দিয়েছেন, এবং জাতিসংঘে তিনি যে প্রস্তাবনা রেখেছিলেন তাদের যে ভূমিটি জেরুজালেম, এই জায়গাটি তাদের নামে স্বীকৃত করার জন্য, সেটা আসলে এটা ঝুলেই আছে, এটা হয়নি ওভাবে। এখন সে যাই হোক, পৃথিবীর বুকে একটি জায়গায় একটি জাতি আছে, সেই জাতিতে কিছু মানুষ আছে, সেই মানুষগুলো মুসলমান, তারা বসবাস করছে, তারা তো কারো কাছে চাচ্ছে না কিছু, তারা তো কারো কাছে ভিক্ষা চাচ্ছে না, তারা নিজেরাই বসবাস করবে, সেখানে তারা আয় করবে, উৎপাদন করবে, উৎপাদন করে নিজেদের ভাবে নিজেরা গুছিয়ে রাখবে। এটাই হলো একটা মানবিক অধিকার। সেই অধিকারকে দীর্ঘদিন যাবৎ এই ফিলিস্তিনিকে নিগৃহীত হতে হচ্ছে। এটা আসলে বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো একটি জোটবদ্ধ ভাবে এগিয়ে আসা উচিত। এটা কেন আমাদের সৌদি স্টেটের মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে আসছে না, তারা এই ব্যাপারে
একমত হচ্ছে না, এটাই তো বিষয় আসলে। আমরা যারা একটু দূরে আছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আহ, এই আশেপাশে যারা আমাদের এশিয়া মহাদেশে যারা আছে, তাদের কথা আমরা বলতে পারি। আমরা কিন্তু এই সহমর্মিতা এবং তাদের জন্য আমরা কাঁদি, কিন্তু এত দূর থেকে কিন্তু আমাদের অনেক কিছুই করা সম্ভব নয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে আসে, তাহলে হয়তো বিশ্বের দরবারে জাতিসংঘের মাধ্যমে একটা সমাধান আসতে পারে। এই যে অযথাই মানুষকে বোমা ফেলে মেরে ফেলা, এটা কিন্তু আহ, হয় না। এটা আসলে আমরা যারা মানব জাতি, আমাদের মানবিকতা এখানে থাকতে হবে। এই মানবিকতা নিয়ে কিন্তু আমাদের বাস করতে হবে। ফ্লোরিডায় যখন সুনামি হয়, ইন্দোনেশিয়ায় যখন সুনামি হয়, তখন কিন্তু বিশ্বের সমস্ত রাষ্ট্রই কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহায্যের দিকে হাত বাড়ায়। যেরকম আমি একটি কথা বলি, আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির একজন সদস্য হিসাবে আছি, সেক্ষেত্রে বলতে জি পারি জি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, অত্যন্ত বিচক্ষণ। তিনি জাতিসংঘে প্রথম উপস্থাপন করলেন আহ, এই যে বিশ্বের যে পরিবেশ, এই পরিবেশ দূষণ হচ্ছে, যে যখন তখন সুনামি, যখন তখন আইলা, যখন তখন আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হই। সেটা শুধু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আমাদের মতো দেশগুলো না, উন্নয়নশীল দেশগুলো না, উন্নত দেশগুলো কিন্তু এগুলা তারা এই ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে আহ, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের এক বক্তব্যে কিন্তু তিনি একটি উপস্থাপন করেছিলেন, সেটা হলো ধনিক রাষ্ট্রগুলো তাদেরকে তারা একটি ফান্ড তৈরি করুক, এবং সেই ফান্ড যেখানে দুর্দশায় পড়বে, যেখানে প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেখানে সাহায্য করা। এইটা কিন্তু প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘে, এবং একটি ফান্ডও হয়েছে। সেই ফান্ডে থেকে এখন কিছু কিছু করে দেওয়া হয় আর কি। তো এইটা একটা বিরাট বিষয়। আসলে এই পৃথিবী থাকবে, পৃথিবী প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করতে হবে, মানুষকেই মোকাবেলা করতে হবে, এবং সেই মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। যেরকম বাংলাদেশে আমাদের আউটসাইডে যেটা হইলো বঙ্গোপসাগরের পাশে দিয়ে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, যেখানে বিভিন্ন জলোচ্ছ্বাস হলে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু আহ, বিভিন্ন ভবন তৈরি করা হচ্ছে আশ্রয়ন প্রকল্প নামে। আহ, সাময়িকভাবে তারা ওই আবাস যদি পায়, তারা ওখানে যে আশ্রয় নিতে পারে। তো এরকম ভাবে আসলে সব জায়গায় একটু আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রকৃতি তো আমাদের হামলা করবেই, তা আমাদের যেন প্রতিরোধ করার ব্যবস্থা থাকে। এটাই হলো আসল কথা। আমরা সকলেই যদি সচেতন থাকি, তাহলে আমরা কিন্তু এই প্রতিরোধ করে এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে পারি। এবং ওজনের স্তর যেটা, আমরা বেশি এসি ইউজ করা, বেশি কার্বন ছেড়ে দেওয়া, এগুলা মিল ইন্ডাস্ট্রি থেকে, এগুলা হলে কিন্তু ওজনের স্তরে আঘাত আসে। তো ওজনের স্তরটার দিকে আমাদেরও খেয়াল রাখতে হবে। এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তারাই এটা ব্যবস্থা নেবেন। আমি এই বলেই আমি আপাতত বক্তব্য শেষ করছি। সজল। জি জি, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন আপনি। সত্যিকার অর্থেই এই যে বৈশ্বিক যে বিষয়গুলো, সেগুলো যেমন জি যেমন আপনার আমাদের এই ওজোন লেয়ারের বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই কপ খুব সম্ভবত চলছে। 19 গেল, লাস্ট হ্যাঁ, 21 গেল। তো এই আলোচনা যেমন বৈশ্বিকভাবে চলছে, আহ, সেটি গ্রিন হাউস গ্যাসের এফেক্টের বিষয়টি এখন এফেক্টেড, মোটামুটি এই বিষয়ে আমরা অনেক সচেতন। কার্বন সচেতন। ইমিশনের জন্য বিশেষ করে যে উন্নত বিশ্বের যে দেশগুলো, যারা আসলে ঐতিহাসিকভাবে এই আজকের এই বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী, আমাদের দেশ সেই তুলনায় অনেক কম দায়ী অনেক কম দেয়। তুলনামূলকভাবে। বিশেষ করে ইউরোপিয়ান উন্নত বিশ্বের দেশগুলো, আমেরিকা, আর এই হ্যাঁ মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে চায়না। চীন চায়না কার্বন ইমিশনের রেট সবচেয়ে বেশি। এবং বেশি। তারা এই যে মানে ট্রাম্পের সময় তো সে এক কথায় নাকচ করে দিয়েছে এটার মধ্যে আসবে না, কিন্তু এখন আবার বাইডেন আসার পরে সেই পরিস্থিতি অনেকখানি পরিবর্তন হয়েছে। সেই হয়েছে বিষয়ে সংযত। বিশ্ব জনমত যেমন রয়েছে,
বিশ্ব নেতারাও এই বিষয়টি নিয়ে ভাবছেন গভীরভাবে। সচেতন। কিন্তু এই যে মহামারীগুলো, করোনার মতো এই ধরনের যে মহামারীগুলো, অনেকগুলো মহামারীর ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি, জলবসন্ত, ম্যালেরিয়া সহ, এইডস এর মতো এই ধরনের অনেকগুলো বিষয়ে। কিন্তু করোনার বিষয়ে এখনো পর্যন্ত আমাদের সেই রকম ভাবে সাফল্যটি আসেনি। অনেকগুলো টিকা হয়েছে, ট্রায়াল এন্ড এরর বেসিসে এখনো চলছে সেই, এবং টিকা আমাদের এখানে যেমন অ্যাস্ট্রাজেনেকার 2টি ডোজ দেওয়ার পরও অনেকে আক্রান্ত হয়েছেন, এমনটিও পাওয়া গেছে। এবং হয়তোবা টিকা দেওয়ার কারণে তার অসুস্থতার মাত্রাটি কম হবে, কারণ করোনায় যারা আক্রান্ত হন একবার একদম সিরিয়াসলি, তাদের লাংয়ের ক্ষতি যেমন হয়, তেমনি যারা করোনা সার্ভাইভার তাদেরকে অনেককেই দেখেছি যে খুবই ভয়াবহ অবস্থা। আমি নিজেও করোনা সার্ভাইভার, কিন্তু আমাকে তেমন ভাবে গত বছর এরকম না, আমার অগাস্ট জুলাইয়ের শেষ নাগাদ এই ঘটনাটি ঘটে, কিন্তু প্রায় 1 বছর হতে চললো। কিন্তু আমি মাত্র 3 দিন ছিলাম হাসপাতালে, এরপর আবার পজিটিভ চলে আসে রিপোর্টে। তেমন ভাবে ক্ষতি করতে পারেনি, কিন্তু অনেককেই দেখেছি আমার কাছে অনেক মানুষকে, অনেকেই তো মারাও গিয়েছেন। আমরা জানি যে আপনি বলছিলেন হাবিবুল্লাহ সিরাজি ভাইয়ের কথা, এবং আশা করছি তিনি দ্রুত সুস্থ উঠবেন। আমাদের সঙ্গে আজকে বাংলা একাডেমির সচিব, এবং যিনি বর্তমানে ওনার মানে পরিবর্তে ভারপ্রাপ্ত মহাপরিচালক হাসানাত লুকমান, আমাদের তাকে বলেছিলাম, উনি অবশ্য বলেছেন আজকে অনাকাঙ্ক্ষিত না, তার মানে গেস্ট, তার ছোট মেয়ের জামাই সহ পারিবারিক ইয়ের মধ্যে উনি একটু পরে ঢুকবেন বলেছিলেন, কিন্তু আমাদের মনে হয় না। দুইজনকে আমরা আসলে ঈদের কারণে কাজল সাহেব, আপনি কথা বলার ফাঁকে ফাঁকে আমি তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, তারা এখনো পর্যন্ত অনলাইনে ওইভাবে আসেনি। আসলে সেটিও একটি বিষয় যে ঈদের ব্যস্ততা সবার ভিতরে রয়েছে, তারা যদি আগ্রহ দুইজনই কথা বলতে চেয়েছিলেন। যাই হোক, আমরা এই যে বৈশ্বিক এই মহামারী করোনা কাল, সেটি যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি, সেটি যেমন আমাদের চাওয়া থাকবে, তেমনি এই করোনা কালে স্ট্রেসফুল যে কন্ডিশনটির মধ্যে থাকি আমরা, আপনি যেমনটি বলছিলেন যে অনেক আছে আমরা নিম্নবিত্তের মানুষেরা যাদের দিন এনে খেতে হয়, তাদের অবস্থাটি যেমন খুবই শোচনীয়। এই নিম্ন মধ্যবিত্তের অনেকেরই অবস্থা আসলে শোচনীয়। অনেকের আছে যেমন এখন আমাদের মতো অনেকেরই নিজেদের কথা হয়তো বা বলতে পারি না, এক ধরনের সমস্যার মধ্যে থাকি। কিন্তু সত্যিকার অর্থেই করোনাকালীন সময়ে অনেক ক্ষেত্রে যাদের মাস শেষে বেতন চলে আসছে, তাদের হয়তো বা তেমন এফেক্ট করেনি করোনা, কিন্তু সেই অসুবিধা তো আমাদের মতো অনেকের, যাদের মাস শেষে বেতন আসে না, বরঞ্চ এরেঞ্জ করে নিতে হয়, তাদের কিন্তু অবস্থাটি খুবই ভয়াবহ অবস্থা। এবং এইটি লকডাউন তো দিতেই হবে, তার পাশাপাশি করোনার এই সময়ে জীবিকার বিষয়টিও মাথায় রেখে চলতে হবে, এবং সেইটি যতখানি স্বাস্থ্য সেবা মানে স্বাস্থ্য সতর্কতা নিয়ে কাজ করা যায়, সেটি চেষ্টা করে যেতে হবে। এবং সেই কারণে অনেকের ভিতরে যেমন বদ্ধ অবস্থায় থাকতে থাকতে একটি মনোজগতে খুব স্ট্রেস পড়ে যায়, চিন্তাযুক্ত হয়ে যায়, সেইটি কাটানোর জন্য, যদিও আজকে অনেক বেশি করোনা নিয়ে কথা বলেছি আমরা সাধারণত এই বিষয়টি, কিন্তু সত্যিকার অর্থে পরিস্থিতি আসলে ভয়াবহ, এটি বলতেই হবে, সতর্কতার বিষয়। তারপরও আমরা একটুখানি আবারও একটু আবৃত্তিতে চলে, আমি একটা কবিতা করতে চাই, একটা কবিতা করি, তারপরে আপনার কাছে যাব আবার। যেমন খুবই প্রিয় একটি কবিতা, আমি অনেক বেশি করি এই কবিতাটি, আমাদের সব্যসাচী লেখক, কবি, নাট্যকার সৈয়দ শামসুল হক, তার
সেই নুরুল দিনের সারা জীবন, ও অনবদ্য এই কবি, কবিতা। জি জি, অনেক চমৎকার একটি কবিতা। এই কবিতাটি চমৎকার। আমার খুবই ভালো লাগে, তো সেইটি একটুখানি চেষ্টা করি। হ্যাঁ, শুনি। জি। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আজ মিনতি আমার, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দোধ জ্যোৎস্নার সাথে খেলা করে, তখন কে থাকে ঘরে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথাও যেন পাহাড়ি ঢোলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। জি জি। আসলে এই কবিতাটা তো এই কবিতাটি, আমি আসাদুজ্জামান নূরের কণ্ঠে অনেকবার শুনছি। তো খুব ভালো, জি জি মানে জি এত সুন্দর আবৃত্তিযোগ্য একটি কবিতা। সৈয়দ শামসুল জি হক। জি জি। আহ, আমি খুব আমি বাংলাদেশ ব্যাংকে তাকে অনুষ্ঠানে 2বার নিয়ে আসছিলাম। তো খুব ভালো লাগতো, মানে পাশে বসে আহ, কত কথা বলেছি, কিন্তু সেও সময় দিয়েছে এরকম। তো তাকে কি জি লাগে কি, সে শুধু কবি না, সে সব্যসাচী লেখক এমনি হয় নাই। সে প্রবন্ধ, গল্প, গান, নাটক, সিনেমা সবকিছু সে করেছে। সেই কারণে সে সব্যসাচী। সজল, জি আমি জি একটা জি আবৃত্তি করতে চাই, একটা সামলাতে জি পারছি না জি, একটা। অবশ্যই অবশ্যই। এটা আমার লাস্ট মহুয়া সংখ্যায় বেরিয়েছে। আমাদের আহ, শামসুল ফয়েজ, শামসুল ফয়েজের লেখা, ময়মনসিংহের শামসুল ফয়েজ, তার একটি জি কবিতা। জি ফয়েজ ভাই। হ্যাঁ, জি আমি আমি যখন ময়মনসিংহে ছিলাম আনন্দমোহনে, তখন
আমরা একসাথে চুন্নুর হোটেলে বসে সকাল বিকাল প্রচুর আড্ডা দিয়েছি, কবিতা টবিতা নিয়ে জল্পনা কল্পনা অনেক করেছিলাম। সেই শামসুল ফয়েজ একটি লেখা পাঠিয়েছিলেন, এতে ছাপিয়েছিলাম। কবিতার শিরোনাম কাঁদে শম্ভুগঞ্জ জুটমি। মানে শিরোনামটা দেখে আমার মনে পড়লো এই কবিতাটা আজকে যেহেতু একটু সুযোগ হয়েছে, এটি একটি আবৃত্তি করি। শিরোনাম কাঁদে শম্ভুগঞ্জ জুটমি, কবি শামসুল ফয়েজ। কাঁদে শম্ভুগঞ্জ জুট মিল, সারাদিন তার হাড়ে ও পাঁজরে লেগে থাকে বিষাদের খয়েরি মরিচা। কাঁদে ব্রহ্মপুত্রের পবিত্র জলস্রোত, শম্ভুগঞ্জ জুট মিল কাঁদে। কাঁদে বিরান কুদারাঘাট, কাঁদে কর্মচ্যুত পাটকল শ্রমিকের বুক ভাঙা। অনাহারী শ্রমিক বধুরা কাঁদে, যায় নামাজে পড়ে জুট মিল শ্রমিকের বৃদ্ধ পিতামাতা কাঁদে। খেলা ভুলে কাঁদে পুত্র কন্যা শিশু। সপ্তাহ শেষের মাইনে পাওয়ার সেই সব আনন্দমুখর দিনগুলো গেল কই। শম্ভুগঞ্জ জুট মিল বাজারের দোকানে দোকানে আজ বোয়ামের ডালায় কেবল দুঃখের মালামাল স্তূপ হয়ে থাকে। চারপাশের মুদি মেছো মুচি কুমার ছুতোর বুকে বন্ধ জুট মিল আজ বসিয়ে দিয়েছে বেদনার বিশাল পাহাড়। পাট চাষিদের উঠানে উঠানে আজ ওড়ে না খুশির মতো রোদে নেড়ে দেওয়া ঝলমলে সোনালি আঁশ। ব্যস্ত প্রধানমন্ত্রীর নিষ্ঠুর কর্ণকুহরে পৌঁছে না তো শম্ভুগঞ্জে জুট মিলের বিরামহীন গভীর ক্রন্দন। স্বতঃস্ফূর্ত সাংসদের প্রাণে শম্ভুগঞ্জ জুট মিলের দীর্ঘ নিঃশ্বাস আনে না করুণা সহানুভূতির সকর্মক তোলা। ধন্যবাদ। বাহ, চমৎকার। আসলে ফয়েজ ভাই, শামসুল ফয়েজ সুন্দর লিখেছেন, খুব দারুণ লেখেন। হ্যাঁ হ্যাঁ, খুবই দারুণ লেখেন। যে চিত্রকল্প শম্ভুগঞ্জ জুট মিলের বিষয়ে, আমি কবিতাটা একবার এখানে বসেই পড়লাম, পরে লোকটা সামলাইতে পারলাম না আর কি। যেহেতু শম্ভুগঞ্জ আমার গুদারা ঘাট, আবার সেই চিরচেনা জায়গাগুলোর কথা, শম্ভুগঞ্জ বাজার, সেগুলো উঠিয়ে এসেছে, সেই কারণে আমি লোকটা সামলাতে পারছিলাম না আর কি। হ্যাঁ, এই কবিতাটি বোধহয় বেশ আগের লেখা, বেশ খানিক আগের লেখা। সম্প্রতি জুট মিল চালু হয়েছে, জুট মিলটি আবারও চালু হয়েছে, ছোট করে চালু হয়েছে, ছোট করে চালু হওয়ার আগে পূর্ণাঙ্গভাবে হয়নি। হ্যাঁ হ্যাঁ, আর সেই গুদারাঘাট সেই অবস্থাতে নেই। আর সত্যিকার অর্থে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমাদের এইখানে। নিশ্চয়ই জীবনযাত্রার মান উন্নত হয়েছে, প্রযুক্তির ছোঁয়া লেগেছে, আমরা ডিজিটাল হয়েছে, ডিজিটালাইজেশনের বদৌলতে আজকে এই যে অনেক দূরে আপনি ঢাকায় আছেন, আমি ময়মনসিংহ থেকে কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কাউকে যুক্ত করে এই যে কথা বলতে পারছি, আড্ডায় যেতে পারছি, এইটি নিঃসন্দেহে যদি মানে ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়াটি এই সরকারের সময়ে যেটি হয়েছে সেটি যদি শুরু না হতো 2008-9 পরে থেকে আজকে এই পর্যন্ত, আমরা হয়তোবা এত গোছানো একটি আয়োজন এইভাবে ঘরে বসে করতে পারতাম না। না না, সেইটি নিঃসন্দেহে আমাদের জীবন যাত্রায় অনেকখানি পরিবর্তন এসেছে। বিগত এক যুগ ধরে আমরা অনেক কিছুর পরিবর্তন পেয়েছি, কিন্তু তারপরও এখনো পর্যন্ত এই যে জায়গাটির মধ্যে রয়েছি, এইরকম একটি বৈশ্বিক মহামারীতে একটি বড় রকমের রিসেশনের ধাক্কা বিশ্বব্যাপী তো আসবেই। আমাদের দেশেও সেইটি কিভাবে আমরা সামলাবো, এখনই যে পরিস্থিতিতে রয়েছি আমরা, মানে আমাদের গ্রোথ ছিল
প্রায় অলমোস্ট খুবই মানে ডাবল ডিজিটের দিকে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, 7, 7.5 এরকম অবস্থায় ছিল। তো হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আপনি তো আবার ডিজিটাল নিয়ে আমি একটু 2 মিনিট একটু বলি সজল। জি 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 বলেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি তো অনেকে জানো আমার জয়েনিংটা ছিল খুলনায়, বাংলাদেশ ব্যাংকে 91-এ নির্বাচন করার পরে আমরা জয়েন করলাম। রাজনীতি করবো না, চাকরিতে চলে গেলাম এরকম একটা পরিস্থিতিতে খুলনা অফিসে জয়েন করলাম। সেখান থেকে আমি ঢাকায় ফিরে আসলাম 2005-এ। ওখানে বাড়িঘরও করছে, ওগুলো বেঁচে টেচে দিয়ে চলে আসছে একবার ফাইনাল, ঘরে ছেলে ঘরে ফেরা এরকম। এখানে এসে প্রথমে আমরা 2005-এ কথাই আমি বলি, এর পূর্বে নাই গেলাম বাংলাদেশ ব্যাংকে। তখনও 2005-এ আমাদের অনেক ডিপার্টমেন্ট, ধরো নিয়ার অ্যাবাউট 50টা ডিপার্টমেন্ট, 50টা ডিপার্টমেন্টে একটা করে কম্পিউটার ছিল। 2005-এর কথা বলছি। 2005-এর পরে 7-8 গেল, 9-এ আসলেন আমাদের নতুন গভর্নর ডক্টর আতিউর রহমান, বৃহত্তর ময়মনসিংহের সন্তান, অর্থনীতিবিদ আতিউর রহমান আমার টিচার। তিনি আসার পরে আমি তার কাছে, হ্যাঁ জামালপুরের, আমি তার কাছে কিন্তু খুব অ্যাক্সেস পেতাম না, যখন তখন ঢুকে যেতাম, যখন তখন কথা বলে চলে আসতাম এরকম। তিনিও আমাকে খুব পছন্দ করতেন, এই যে অর্থনীতির ছাত্র হিসেবেও তিনি আমাকে খুব পছন্দ করতেন। তার স্টুডেন্ট লাইফে তার সাথে আমি অনেক কাজও করেছি, অর্থনীতি সমিতির অনেক কাজ করেছি, অর্থনীতি সমিতির আবার আমি লাইফ মেম্বারও। তো ওখানে আমি বললাম বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তারা ঢাকায় বসবাস করার উপযোগিতা নাই স্যার, তারা যে স্যালারি পায় এই স্যালারিতে কিন্তু তারা থাকতে পারে না এখানে। ম্যাক্সিমাম বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা সর্দার কলোনি ছিল, একটা 4 তলা বিল্ডিং ছিল, ওখানে এক রুমে 3 সিট ফেলে আমাদের লোকেরা থাকতো, মানে এত কম টাকা ছিল। তা আমি বললাম ফ্যামিলি নিয়ে থাকার মতো অবস্থা নেই, তাহলে তোমরা কিভাবে থাকো, এই যে আসো যে কিভাবে? তা আমি খোলামেলা কথা বলতাম, আমরা বিভিন্ন লোন টোন নিয়ে এগুলা এভাবে ভেঙে খেয়ে চলতেছি। বাংলাদেশ ব্যাংকে স্টেট ব্যাংক হিসাবে যে স্যালারি স্ট্যাটাস হওয়ার কথা সেটা নাই। তো এরকম একটা অবস্থায় তারপরে আমি বললাম আভ্যন্তরীণ ভাবে আপনি আসছেন, আমাদের খুব আশাবাদ, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে চলতে হবে, বাংলাদেশ ব্যাংককেও চলতে হবে, এখানে কিন্তু আমাদের আইটি যুগে চলে আসতে হবে। 2005-এও কিন্তু আমাদের আইটি ডিপার্টমেন্ট খুব ন্যারো ডিপার্টমেন্ট ছিল, খুব কম সংখ্যক লোক নিয়ে চলত। তো গভর্নর স্যার কিন্তু ওই দিকে নজর দিলেন এবং তিনি 15 সালে চলে গেলেন। 15 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকটা অফিসারের টেবিলে একটা করে কম্পিউটার, প্রত্যেকটা অফিসারের একটা করে ল্যাপটপ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অফিসারকে মডেম দেওয়া হয়েছে। সুতরাং আইটির যে ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকে পূর্ণাঙ্গ হয়েছে। এটার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকে যখন পূর্ণাঙ্গ হয়েছে তখন অন্যান্য ব্যাংকেও কিন্তু এইটার ঢেউ লেগেছে। সেক্ষেত্রে একটা কার্টুন ছিল, একজন খেজুর গাছের রস পাড়তেছে, সেখানে সে ল্যাপটপ নিয়ে সেখানে কথা বলতেছে, সেখানে চ্যাটিং করতেছে। এটা একটা শুধুমাত্র কার্টুনই নয়, এটা এখন যেখানে বিদ্যুৎ নেই সেখানে কিন্তু একটা ল্যাপটপ নিয়ে বিশ্বকে দেখা সম্ভব। এই যে এখন বাস্তবতা আইটির যুগে যে চলে আসা, সেটা কিন্তু আইটির যুগে চলে এসছে। এবং এটার জন্য আমি বলবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি অনেক হেল্প করছেন এই ব্যাপারে। এখন অনেকে অনেক কথা বলবে, তাদের কথা তো শোনা যাবে না, আমরা কি পেলাম এটাই বলতে হবে, এটা পেয়েছি যেটা স্বতঃসিদ্ধ সেটা বলতে হবে। এবং সজীব ওয়াজেদ জয় আইটি যুগে যে কাজগুলো করেছেন, ভারতের চেন্নাইতে যে আইটি চিপস গুলা করা হয় সেটা কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে, সেটা বাংলাদেশে যশোরে একটি ইনস্টিটিউট হয়েছে, এরকম বেশ কয়েকটা ইনস্টিটিউট হচ্ছে। এখন এটাও একটা ব্যবসা কেন্দ্র হচ্ছে। আমি কম্পিউটারের
আইটি চিপস, আইটির কোনো এটা সেই ক্ষেত্রে এটা একটা বিরাট বিজয়। আমি বলি আইটির যুগে এই যে আজকে কথা বলছি, আর মাঝে মাঝে আমার এক ফ্রেন্ড আছে, বাংলাদেশ ব্যাংকে ছিল, বিশাল বাড়ি মাহবুব, ও কাজল চিনে আর কি, তো আমাদের সাথেই পড়তো। সে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে চলে গেছে কানাডা, তার পুরো ফ্যামিলি এখন কানাডা। তো ওর সাথে মাঝে মাঝে এই যে চ্যাটিং করি, কথা বলি, মানে এত দূর থেকেও যে আইটির মাধ্যমে আসলে ডিজিটালাইজেশন যেটা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি। সেই জন্য যারা এটার সাথে কাজ করেছেন, জড়িত ছিলেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ সজল। জি জি, অনেক ধন্যবাদ, খুব খুব চমৎকার করে বল। হ্যাঁ, আমার কথাগুলো বোধহয় এর মধ্যে যায়নি, মাইকটা বন্ধ ছিল খুব সম্ভবত, আমি দুঃখিত। আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত হওয়ার কথা ছিল অতিথি, একজন কবি কাজল ফারুকী, যার এটি তার কবি নাম। তিনি লেখালেখি করেন, কিন্তু তিনি একই সঙ্গে জনপ্রশাসনেও রয়েছেন আমরা জানি। তিনি এই ময়মনসিংহে জেলা প্রশাসকের দায়িত্ব ছিলেন। মুস্তাকিম বিল্লাহ ফারুকী, এটি বললে এখানের অনেকে চিনে ফেলবেন। তো কাজল ফারুকী নামে তিনি লেখালেখির কাজটিও করেন, এবং ভীষণ সংস্কৃতি মনা একজন মানুষ। জি, সখা ভাই আপনারটা আনমিউট করে নেন, আপনারটা মিউট হয়ে আছে। জি, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি হ্যালো। হ্যাঁ, কাজল ফারুকী জি হলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড, এলাকা একই এলাকা, জামালপুর। হ্যাঁ, জি জি তো ওর সাথে আমার সব সময় যোগাযোগ আছে, কিন্তু আমি ভাবছিলাম আজকে যে কোনো কারণেই হোক ও একবার হলেও দেখা দিয়ে যাবে। সে যাক, উনিও পারিবারিক কোনো খুশি হয়েছিলেন। ঝামেলায় থাকতে পারে। হ্যাঁ, ওইটা মেনটেন করতে পারেনি হয়তো বা, হ্যাঁ, কিন্তু আমাদের তো ঠিক সময় মতো শুরু করতে হবে, 9টা থেকে না শুরু করলে হ্যাঁ, হবে না না। ঠিক আছে। তা যাই হোক, আর বিশেষ করে উনি আমাদের এই ময়মনসিংহে যখন ছিলেন, উনি এতখানি আসলে আমাদের কালচারাল অঙ্গনের মানুষেরাও তাকে খুব মানে অনেক অনুপ্রেরণা দিয়েছেন তিনি। বিশেষ করে আমার শিলনের ওয়ার্কশপ যেগুলো করিয়েছি, 5টা আবর্তন শেষ করেছি, এইটি শুরুটা হয়েছিল আসলে ওনার বড় রকমের একটা ইন্সপিরেশনের কারণে। ওনার সঙ্গে উনি আমাদেরকে সময় দিতেন, বেশ অনেক বেশি সময় দিতেন, এবং তাগিদ দিয়ে রীতিমতো আপনি কেন এটা শুরু করছেন না। ওয়ার্কশপটার কথা বলেছিলাম যে এই ধরনের একটা করব, ওনাকে আলাপ করেছিলাম, এটি উনি বললেন যে এটি শুরু করেন, এবং উনি বলা যায় যে ডেকে এনে এক ধরনের একটা অ্যামাউন্ট অফ মানি, এটি সাধারণত এইভাবে করে না কেউ, আমি খুব অবাক হয়েছি, আমি চাইও নি, কিন্তু উনি বললেন এটা নিয়ে আপনি শুরু করেন, কারণ এটা খুবই দরকার আপনার প্রত্যেকটি ছেলে মেয়েকে শুদ্ধ উচ্চারণ শেখানোর যে বিষয়টি, এইটি হওয়া উচিত, এই প্রক্রিয়াটি শুরু হওয়া উচিত। তো এটি আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তার এই বিষয়টি। এবং একই সঙ্গে আরো একজন থাকার কথা ছিল, তিনি কবি হাসানাত লুকমান নামেই আমরা চিনি। তিনিও কবি, লেখালেখির মানুষ, প্রচুর লেখেন, এবং তিনিও আসলে জনপ্রশাসনই রয়েছেন এখানে। আমাদের ময়মনসিংহে যেমন এডিশনাল বিভাগীয় কমিশনার হিসেবে ছিলেন, তার আগে জেলা পরিষদের সিইও ছিলেন।
আহ, তিনি বর্তমানে বাংলা একাডেমির সচিব হিসেবে রয়েছেন, এবং পাশাপাশি যেহেতু আমরা জানি যে মহাপরিচালক মহোদয় অসুস্থ থাকার কারণে তিনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে এই দুইজনকেই আসলে কবি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তাদের কিছু কবিতা করার কথা ছিল, এবং তারা খুব সানন্দে রাজি হয়েছিল। যাই হোক, আমরা তাদেরকে মিস করলাম। তবে আমি হাসানাত লোকমানের একটি কবিতা পড়ি, তার জনকের ছবি একটি কবিতা। শুনুন, কোন এক মানুষের গল্প বলি। পৃথিবীর সব মানুষ হাতে হাত রেখে দাঁড়ালে বড় হয় না তার সমান, অথচ তিনি পৃথিবীরই মানুষ, কেবল জনক স্বদেশের। জনক তিনি আমার প্রিয় বাংলাদেশের। এই যে বিশাল আকাশ, তার ঔদার্য ম্রিয়মান হয়ে যায় জনকের অনপনীয় ছায়ায় এসে। আপনারা যে চাঁদের কথা বলেন, আপনারা যে তারাও জোনাকি হয়ে যায় জনকের চোখের দীর্ঘ উজ্জ্বলতায়। পাহাড় তো মাথা উঁচিয়ে আকাশ ছুঁয়ে কেবল জনকের তর্জনীর সামনে ক্ষুদ্র হয়ে যায়, কেমন জানি হাস্যকর বামুন হয়ে যায়। আপনারা যে সমুদ্রের কথা বলেন, সমুদ্রের ভয়াল গর্জন আর স্ফীতকায় জোয়ারের কথা বলেন, এমনকি প্রসারিত সৈকতে দাঁড়িয়ে ভাবেন এত বড় পৃথিবীতে আর কি হয়। জনকের বুকের সামনে সবই তুচ্ছ, গ্লাসের জলের মতো। আমি আমার জাতির জনকের ছবি আঁকতে চাই। আপনারাই বলুন, পৃথিবীর মাপে মাপে যে মানুষ কাব্যের ক্যানভাসে অথবা জল রং পেন্সিলে কি করে তাকে স্কেচ বন্দি করি। খুব চমৎকার একটি কবিতা। খুব 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 সুন্দর লাগছে। জি, তো আমি আমাদের আপনার কি আঞ্জি লিটনের, হ্যাঁ জি জি আমার আমি ছোট একটি কবিতা পেয়েছি আঞ্জি লিটনের ছড়া। হ্যাঁ, আমাদের এটা একটু শিশু একাডেমির পড়ে পরিচালক ছড়াকার পরিচালক ছিলেন লিটন ভাই। আঞ্জি লিটন আমাদের ছোট ভাই। জি তো জি এটাও খুব ছোট 7-8 লাইনের একটি ছড়া। এটা আমি আবৃত্তি করছি। শিরোনাম মুজিব বর্ষে ছড়ার স্পর্শে। আঞ্জি লিটন। জেনেছি আমি, মেনেছি আমি, লিখেছি আমি তোমার নাম, জাতির পিতা বঙ্গবন্ধু। শিখেছি আমি তোমার নাম, ঢেলেছি রক্ত, মেলেছি স্বপ্ন, করেছি যুদ্ধ তোমার ডাকে, ধরেছি অস্ত্র, হয়েছি স্বাধীন, করেছি স্বদেশ তোমার ডাকে। খুব সুন্দর একটি ছোট একটি ছড়া। ধন্যবাদ জি জি সজল। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবং এখন কি শেষ করতে চাও? হ্যাঁ, আমাদের প্রায় শেষের সময়। তার আগে আমি কাজল ফারুকীর একটি তিনি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেন, সেইগুলো কবিতার মতো। যেমন হ্যাঁ হ্যাঁ বলছি। মের 14 তারিখ কবিতাই। ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন একটি হ্যাঁ, পোস্টে তিনি লিখেছেন সেদিন তার মায়ের মৃত্যুবার্ষিকী, এবং সেদিন তিনি এমন ভাবে লিখেছেন যে সেটি একটু তাকে সেই পোস্টটি একটু পড়ছি আমি। আচ্ছা। আজ কাজু খুশির দিন, আজ সবার সাথে খুশি ভাগাভাগির দিন। আজ প্রিয়জন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, দেখা হবার দিন। আজ কোলাকুলির দিন, মার ডাকে ঘুম থেকে ওঠার দিন। তোমার বাবা তো প্রস্তুত, তোমার বাবার সাথে ঈদগাতে যাও, ওঠো।
মার এই ডাক শোনার অপেক্ষার দিন, নতুন সাবান দিয়ে গোসল করার দিন, নতুন পাঞ্জাবি আর পায়জামা পরে একটু আতর মাখার দিন, ভোরে উঠে মার হাতে বানানো পায়েস, লাচ্ছা সেমাই, কখনো সাথে পিঠা খাবার দিন, বাবার সাথে ভাইরা মিলে প্রতিবেশীদের নিয়ে দল বেঁধে ঈদগাহে যাবার দিন। আজ ঈদের দিন, হ্যাঁ, 14 এপ্রিল। আজ আমার মা হারানোর দিন, আজ মার শব্দহীন দিন, আজ আমার প্রথম আশ্রয় হারানোর দিন, আজ আমার মার হাসি মাখা মুখ হারানোর দিন, আজ আমার মা হারানোর দিন। তবুও সূর্য উঠেছে, করুণা বিদ্ধ হয়েও প্রকৃতি সেজেছে, তবুও স্নিগ্ধ সকালে ঝিরঝির বাতাসে বইছে আজ। আজও টেবিল জুড়ে পায়েস, সেমাই, পিঠা সাজানো, আজও নতুন কাপড়ে মোড়াবো নিজেকে, আজও জিহ্বায় নিব পোলাও কুরমার স্বাদ, আজও দেখছি সকাল থেকে ঈদের বার্তা, শুনছি বাতাসে পাঠানো খুশির শব্দ, ঈদ মোবারক। বাবা উঠো গো, তোমার বাবা তো রেডি। এই শব্দটি ছাড়া শব্দময় পৃথিবী আগের মতোই, শুধু মা শব্দহীন। খুব চমৎকার একটি খুবই সুন্দর। পোস্ট, কবিতার মতোই একটি পোস্ট। তাকে স্মরণ করে আমরা পোস্টটি পড়লাম। যাই হোক, সখা ভাই, আপনার সঙ্গে খুবই ভালো সময় কাটলো ঈদের। আর 1 মিনিট টাইম নেব সজল। আচ্ছা আচ্ছা, আমি এটাও লোভ সামলাতে পারছি না, কাজলের একটি কবিতা পেয়েছি, কাজল ফারুকী। এটা আমি একটু পড়ি, কবিতাটি পাঠ করি। জি। কবিতার শিরোনাম নৈশব্দে তোমাকে পাই, কাজল ফারুকী। নৈশব্দে তোমাকে পাই, শব্দে বাংময় হয়ে উঠে পৃথিবী, শব্দেই ছন্দময় রূপময় পৃথিবী ফুটে উঠে, যেমন করে ফুটে ওঠো তুমি। তোমাকে সাজাই শব্দে, তোমাকে রাঙাই শব্দে, শব্দেই তুমি মূর্ত হও, যেমন করে মূর্ত হয় মেঘহীন আকাশে সোনালী সূর্য। শব্দময় পৃথিবীতে তোমাকে দেখি, দেখি তোমার অস্তিত্বের ভিতরে বাহিরে, শব্দে শব্দে তোমায় গড়ি নিজের স্বপ্ন ছবি। নির্বাণ শেষ হয় একদিন, হাতুড়ির শব্দ থেমে যায়, জগতে জুড়ে নামে নৈশব্দতা। নৈশব্দে তোমায় খুঁজি আপন ভুবন মাঝে, শব্দে তোমায় হারাই, নৈশব্দে তোমাকে পাই, নীরব শব্দহীন তুমি আছো আমার বুকের গভীরে। ধন্যবাদ। বাহ, তো শেষ করলাম আমি, তুমি তোমার শেষ করে জি, আজকের অনুষ্ঠান শেষ করো। ধন্যবাদ জি। আসলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য। মাঝে মাঝে ডাকলে খুশি হব। ধন্যবাদ সজল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি এই ঈদের সময় এরকম সময় বের করে সময় দিয়েছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ। আর সখা ভাই, এর মধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন, অনেকেই কমেন্ট করেছেন। আমরা আড্ডার ফাঁকে ফাঁকে আমরা শেষ পর্যায়ে অন্তপক্ষে কয়েকজনের একটু কমেন্ট পড়ে নিতে চাই। যেমন মুখোশ নাট্য সংস্থা, সেখানে তারা ঈদ মোবারক জানিয়েছে। মুখোশ নাট্য সংস্থা, আমাদের তাসাদ্দুক হুসাইন, জেলা স্কুলের শিক্ষক, বাংলা শিক্ষক, তিনি যুক্ত হলাম, আছি শেষ পর্যন্ত। তিনি সবসময় সঙ্গে থাকেন। ধন্যবাদ তাসাদ্দুক ভাই। আমাদের মাসুম হাসান ডাক্তার, উনি লেসোথো থেকে যুক্ত হয়েছেন। আমরা জানি সাউথ আফ্রিকার ভিতরে, পেটের ভিতরে একটি দেশ, চিকিৎসক মানুষ। হ্যাঁ, মাসুম ভাই নিজে আমেরিকার। ধন্যবাদ মাসুম ভাই। রোকেয়া রোকন, তিনিও ঈদের শুভেচ্ছা সবাইকে। যুক্ত হলাম, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ রোকেয়া রোকন আপনাকে। শফিকুল বাড়ি তুহিন, তিনিও তাসাদ্দুক স্যারকে লিখেছেন, আমিও আছি। সজল আমার কাছের বন্ধুদের একজন। ধন্যবাদ তুহিন তোমাকেও। আর আমাদের সঙ্গে কলকাতা থেকে সুমিতা নাহা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অধ্যাপিকা, প্রফেসর,
এক্স অধ্যাপিকা, তিনিও গত আড্ডায় তিনি ছিলেন আমাদের সঙ্গে, তিনিও যুক্ত রয়েছেন কলকাতা থেকে। ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা আমাদের আয়োজন আসলে এই পর্যায়ে এসে ইতি টানতেছে। আজকে ঈদের আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সঙ্গে এই যে করোনাকালীন যে অবস্থা, আজকের যে বিষয়টি ছিল অবরুদ্ধ ঈদ, করোনাকালীন কারণে, করোনা থাকার কারণে অনেকটাই অবরুদ্ধ কেটেছে ঈদ। আরো বেশ কিছুদিন অবরুদ্ধ থাকতে হবে। আর যাদের একান্তই জীবিকার প্রয়োজনে বাইরে যেতে হবে, তারাও যেন সতর্ক থাকি। অন্ততপক্ষে মুখে মাস্কটি একটি বাধ্যতামূলক বিষয়, এবং সেই সঙ্গে যতখানি দূরত্ব নিয়ে, শারীরিক দূরত্ব, মানে 3 ফুটের যে দূরত্ব, অন্তত সেই জায়গাগুলো যেন মেনটেন করি, গাদাগাদি ভিড়ের মধ্যে যেন না থাকি। কারণ কে করোনার জীবাণু বহন করছে আমরা জানি না। আমি নিজে আক্রান্ত হয়ে আমার পরিবারকে যেন আক্রান্ত না করি। যারা যারা বাইরে যাব তারা যেন একটু স্বাস্থ্যবিধিতে মেনে চলি, সেটি আবারও সুনির্বন্ধ অনুরোধ সবার প্রতি। আর সখা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো কবিতা শুনলাম আপনার কাছ থেকে। লেখালেখির জায়গায় এখন যেহেতু পিআরএল এ চলে গিয়েছেন, এখন তো পুরো দমে লেখালেখির কাজে ব্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এবং সেটি করতে থাকেন। আরো অনেক সৃষ্টিশীল কাজ আপনার কাছ থেকে চাই, সেই প্রত্যাশা রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, প্রত্যেককে ধন্যবাদ। এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আরো অনেকেই যেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা এরকম ভাবে নতুন নতুন অতিথিদেরকে নিয়ে আসব, এবং শিল্প আড্ডায় হবে কথা, হবে কবিতা, হবে আবৃত্তি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।